হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। দাদার নির্দেশে সেদিন সবটা করেছি। কসবা কাণ্ডে চাঞ্চল্যকর দাবি ধৃত মনোজিৎ মিশ্রের দুই সহযোগী প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদের। কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের ক্ষমা চাইলেন মদন মিত্র। এবার থেকে দলের অনুশাসন মেনেই চলবে, শোকজের জবাবে লিখলেন মদন। চাকরি দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ, এবার হাইকোর্টে দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর বাতিলের দাবি নিয়ে হাইকোর্টে। পারিবারিক জমি বিবাদ ঘিরে বোমাবাজি নওদায়, বোমার আঘাতে মৃত এক, মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। তামিলনাড়ুর এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত 6, আহত অনেকে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। কলেজ চত্বরে প্রাক্তনীদের অবাধ আনাগোনা রুখতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 5 মাস আগেই। কসবা কাণ্ডের পরে এবার দক্ষিণ কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সাংসদ তাদের প্রতিষ্ঠানের যে কোনো অনুষ্ঠানে প্রাক্তনীদের আমন্ত্রণের বিষয়ে বিধি নিষেধ জারি করল। ছাত্র সংসদের ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনো প্রাক্তন ছাত্রকে কলেজ ছাড়ার 5 বছর পর্যন্ত কলেজের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বা যোগদানের অনুমতি দেওয়া হবে না। ঘটনাচক্রে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কলেজেরই প্রাক্তনী। ছাত্র সাংসদদের তরফে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, কোনো বিশেষ ক্ষেত্রে 5 বছরের প্রাক্তনীরা ছাড় পাবে ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর দাবি। ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্রের 2 সহযোগী প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে জেরা করে অনেক তথ্য পাচ্ছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী জেরায় প্রমিত এবং জাইব দাবি করেছে দাদার নির্দেশে সেদিন সবটা করেছিল তারা। এর পাশাপাশি মঙ্গলবার ল কলেজে জিবি মিটিং হয়। এরপরেই সিদ্ধান্তে জানানো হয় এই 3 অভিযুক্তকে বহিষ্কার করা হলো। গণধর্ষণের ঘটনায় ভিডিও রেকর্ড করে রাখা হয়েছিল, সেই কাজ করেছিল মনোজিতের সহযোগীরা। এই বিষয়টি পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। আর এবার যেটাই জানা গেল, ওই ভিডিও নিয়ে নাকি আরও বড় পরিকল্পনা ছিল টিএমসিপি নেতার। পরবর্তীকালে ওই ছাত্রীকে যাতে ব্ল্যাকমেল করা যায় এবং ফের তার উপর জোর খাটানো যায়, তার জন্যই নাকি ঘটনার ভিডিও রেকর্ডিং করতে বলা হয়েছিল, পুলিশের কাছে দাবি করা হয়েছে। এদিকে বাজেয়াপ্ত হওয়া কলেজের সিসিটিভির হার্ড ডিস্কের ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে 24 বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 25শে জুন বিকেল 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত 7 ঘন্টা সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে 3 জন অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে 3 জন অভিযুক্ত নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। অভিযুক্তের মোবাইল ফোন থেকে 1.5 মিনিটের একটি ভিডিও ক্লিপও উদ্ধার করা হয়েছে। ভিডিওটির ফরেনসিক বিশ্লেষণ চলছে। অভিযোগপত্রে নির্যাতিতা দাবি করেছিল যে ঘটনার ভিডিও করে রেখেছে এক অভিযুক্ত। এদিকে পুলিশ ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ দেখে 17 জনকে চিহ্নিত করেছে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। এদিকে যে 17 জনকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করেছে, তাদের মধ্যে অনেকেই বেরিয়ে গিয়েছিল, তবে ধৃতরা ছাড়াও আরও 4 জন সন্ধ্যার পরে কলেজে ছিল। এই আবহে তাদের ওপর নজর পুলিশের। হাই নিউজ নেটওয়ার্ক। মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূলের আরেক মন্ত্রীর মুখে শোনা গেল কসবার ঘটনা নিয়ে বেফাঁস মন্তব্য। ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা বলে বিতর্কের মুখে মন্ত্রী মানস ভূঁইয়া। যদিও সরাসরি কসবার ঘটনার উল্লেখ করেনি তিনি, তবে তার ইঙ্গিত সেই দিকেই ছিল বলে বিতর্কের ঝড় উঠেছে। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। দিস আর দ্য ক্রাইসিস অফ দ্য সোসাইটি। প্রায় 26,000 চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা হলো কলকাতা হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশন 2025 সালের নিয়োগের পরীক্ষার যে বিধি প্রকাশ করা হয়েছে তা নিয়েই মামলা হয়েছে।
সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেখানে নতুন বিধি এনে জটিলতা বাড়ানো হলো কেন? স্কুল সার্ভিস কমিশনকে সেই প্রশ্ন করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রসেস ওই সালের রুল অনুযায়ী করতে হবে। গত 30 মে এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে রাজ্য তথা এসএসসিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, নাকি সুকান্ত মজুমদারই থাকবেন রাজ্য সভাপতির পদে, জানা যাবে আগামী 3রা জুলাই। এক বছরের জট কাটিয়ে রাজ্য বিজেপির সভাপতির নাম ঠিক করতে অবশেষে গতি এলো। দীর্ঘদিন ধরে সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন সভাপতি নিয়ে পদ্ম শিবিরের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ ছিল না। অথচ সামনেই 26-এর বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে দলের এই শিথিল মনোভাব নিয়ে দলের অন্তরেই প্রশ্ন উঠছিল। অবশেষে স্পষ্ট বার্তা পাওয়া গেল, আগামী 3রা জুলাই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। সূত্রের দাবি 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগেই রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য ইঙ্গিত নতুন কাউকে নয়, বরং পুরনো মুখ সুকান্ত মজুমদারকেই দ্বিতীয় দফায় দায়িত্বে রাখার পক্ষেই মত কেন্দ্রীয় নেতৃত্বের। কারণ এখনই নতুন কাউকে এনে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দিলে ভোটের মুখে দল আরো বিপাকে পড়তে পারে। সময় হাতে খুবই কম, তাই সুকান্তেই ভরসা রাখার পক্ষে যুক্তি খুঁজছেন শীর্ষ নেতৃত্ব। আবার দলের কেউ বলাবলি করছেন সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে শ্রমিক ভট্টাচার্যের আমন্ত্রণ পাওয়াটাও একটা বিষয়। বিজেপির সংবিধান অনুযায়ী একজন সভাপতি সর্বোচ্চ 2বার 3 বছরের জন্য দায়িত্বে থাকতে পারেন। সুকান্তের পূর্বসূরি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাও 2 দফায় এই পদে ছিলেন, তাই নিয়ম অনুযায়ী সুকান্তের সামনে দ্বিতীয়বারের জন্য দায়িত্বে ফেরার রাস্তা খোলাই রয়েছে। একই সঙ্গে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র থেকে একজন করে জাতীয় পরিষদের সদস্য মনোনীত করা হবে। এখানেও অধিকাংশ ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে সেখানেও নির্বাচন নয়, মনোনয়নের মাধ্যমেই চূড়ান্ত হবে সদস্য পদ। আই নিউজ নেটওয়ার্ক। রাজারহাটে তৈরি হচ্ছে এআই সেন্টার। তার জন্য নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 এলাকায় 17 একর জমির জন্য অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দিয়েছে পুরসভা। সমাজ মাধ্যমে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটে এআই সেন্টার তৈরি করছে আইটিসি ইনফোটেক। সেই জন্য নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 এলাকায় 17 একর জমির জন্য অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দিয়েছে পুরসভা। মঙ্গলবার সেই কথাই সমাজ মাধ্যমে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আইটিসির ওই ভবন থেকে অন্তত 5000 পেশাদার কর্মী কাজ করতে পারেন। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিউ টাউনের অ্যাকশন এরিয়া 3 এলাকায় অবস্থিত আইটিসি লিমিটেডের বিশ্বমানের আইটি অ্যান্ড আইটিইএস ক্যাম্পাসের জন্য অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই সেন্টারটি তৈরি হয়েছে হিটকোর বরাদ্দ করা 17 একর জমিতে। উল্লেখ্য, অকুপেন্সি সার্টিফিকেট হল স্থানীয় পুর কর্তৃপক্ষের জারি করা কোনো নথি যা কোনো ভবন বা নির্মাণের পরিকল্পনা এবং নিরাপত্তা সংক্রান্ত মানের সঙ্গে সংশ্লিষ্ট নির্মাণ কাজ করার জন্য পুরসভার সম্মতি নিশ্চিত করে। এর মাধ্যমে নিশ্চিত করা হয় ভবন বা নির্মাণটি বসবাসের জন্য নিরাপদ এবং তা পুরসভার সমস্ত নিয়ম মেনে তৈরি হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এটি প্রথম এআই হাব। তিনি জানিয়েছিলেন, রাজারহাটে এআই সেন্টারটি তৈরি করছে আইটিসি ইনফোটেক। 40টি দেশের ক্লায়েন্টদের পরিষেবা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। 2025 সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছিলেন, তাদের অধিকাংশ বিনিয়োগই রয়েছে পশ্চিমবঙ্গে। কারণ বাংলায় অপারেশন কস্ট যেমন কম, তেমনি সুবিধাজনক কাজের পরিবেশ এবং প্রশাসনিক সাহায্য মেলে। হাই নিউজ নেটওয়ার্ক। পারিবারিক জমি বিবাদ ঘিরে চলল ব্যাপক বোমাবাজি। সেই বোমার আঘাতেই মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। মঙ্গলবার সকালেই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানার আলীনগর গ্রামে। মৃত ব্যক্তির নাম রফিকুল শেখ। পারিবারিক জমি বিবাদ ঘিরে চলল তুমুল বোমাবাজি।
সেই বোমার আঘাতেই মৃত্যু হলো এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই একটি জমি নিয়ে বিবাদ চলছিল রফিকুল শেখের সঙ্গে তার খুতুতো ভাইদের। মঙ্গলবার সকালে ফের ওই জমি নিয়ে বিবাদ শুরু হয় দুই পক্ষের। বিবাদের মধ্যে শুরু হয় বোমাবাজি। অভিযোগ, রফিকুল শেখকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। সাত সকালে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। বোমাবাজি দেখে ঘটনাস্থলে ছুটে যান রফিকুলের পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তার ওপরে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ওই মৃতদেহকে ঘিরে এলাকায় বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে নওদা থানার পুলিশ আলীনগর গ্রামে পৌঁছায়। পুলিশকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ। মৃতদেহ তুলতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে পরিবারের লোকজন। কিভাবে এত বোমা গ্রামে মজবুত হচ্ছে, কোথা থেকে আসছে ওই বোমা, সেই প্রশ্ন উঠছে। বেশ কিছু সময়ের পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। বিক্ষোভকারীদের শান্ত করা হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কেবল জমি সংক্রান্ত বিবাদ নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে সার পাচার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সার পাচার সন্দেহে গাড়ির চালক সহ ৩ জনকে আটক করেছে কাঁথি থানার পুলিশ। শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে রহস্যজনকভাবে বেশ কিছুদিন ধরেই সার উধাও হয়ে যাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এই আবহে কাঁথি শহরের শেরপুর শিবালয় মন্দিরের সামনে সার নিয়ে যাওয়া একটি মিনি লরি আটকায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে সার পাচারে চাঞ্চল্য ছড়িয়েছে। সার পাচার সন্দেহে গাড়ির চালক সহ ৩ জনকে আটক করেছে কাঁথি থানার পুলিশ। শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে রহস্যজনকভাবে বেশ কিছুদিন ধরে সার উধাও হয়ে যাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এমন আবহে কাঁথি শহরের শেরপুর শিবালয় মন্দিরের সামনে সার নিয়ে যাওয়া একটি মিনি লরি আটকায় স্থানীয় বাসিন্দারা। সেই লরিতে ৩টি সার ও একটি গরু ছিল। এই গবাদি পশুদের পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। গাড়ির চালক স্থানীয়দের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না এবং স্থানীয় পৌর কাউন্সিলর অতনু গিরি। তারা গাড়ির চালকের কাছে খোঁজ খবর নেন, কিন্তু গাড়ির চালক সন্দেহজনক কথাবার্তা বলছে বলে পুরসভার ভাইস চেয়ারম্যান দাবি করেন। ছোট ট্রাকে করে 3টে ষাঁড় এবং একটা গাভী গরু নিয়ে যাওয়া হচ্ছিল। এখন এখানকার আমার স্থানীয় লোকজন ওটা সন্দেহ করে গাড়িটা ঘিরেছে। তখন আমি খবর পাওয়ার পরে আসার পরে জানলাম যে ওদের কোনো বৈধ কাগজপত্র ওদের কাছে নেই। আমি চাইছিলাম যে আপনাদের এই যে কিনে নিয়ে এসছেন ওদের বৈধ কাগজপত্র দেখা। ওনারা কিন্তু বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি এবং বিভিন্নভাবে অসংলগ্ন কথা বলছেন যে ওই অমুক জায়গাতে কিনেছি, অমুক জায়গাতে কিনেছি, বিভিন্নভাবে কথা বলছেন, কিন্তু সে বৈধ কাগজপত্র নেই। সেই মতো করে আমরা পুলিশে খবর দিয়েছি। সেই কাঁথি থানা থেকে লোকজন এসে ওই গাড়িটা নিয়ে ওনারা থানায় গেছে। এরপরই স্থানীয় বাসিন্দারা এবং পৌর প্রতিনিধিরা কাঁথি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসে। সার সহ মিনি লরি ও চালক সহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সারগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সমস্ত প্রশ্ন করা হয় গাড়ির চালককে। কোথায় নিয়ে যাচ্ছেন? চালান কই আপনাদের? গরুর কাগজ আছে? কাগজপত্র কই? গ্রাম থেকে কিনেছি, পাড়া গ্রামের লোকের থেকে কিনেছি। কোথায় নিয়ে যাচ্ছেন? বেতেলিয়া। কার কাছ থেকে কিনেছেন? লোকের থেকে। লোকের নাম কি? যার কাছে গরুটা কিনেছেন নাম কি? গ্রামে একজন অজিত দা, জানি অজিত দার বাড়ি থেকে একটা নিয়েছি। অজিত কি পদবী কি? সান্ডা। আর আরেকটা এখানে নাম জানি না, বাকি পাবে বলি পুরো পাস করলো। নম্বর না, নাম জানো না, গরু নিয়ে চলে আসছে, কিনেছে নাম জানো না? আমরা ঘুরি, কালেকশন করি একটা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। কাঁথি শহরের বিভিন্ন এলাকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে সার। এর পেছনে বড় সড় পাচার চক্র রয়েছে বলেই স্থানীয়দের অনুমান। আটক ব্যক্তিদের সঙ্গে সেই চক্রের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। মাসের শুরুতে এক ধাক্কায় কমল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 58.50 টাকা করে কমেছে। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন এই দাম।
মঙ্গলবার থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 1802 টাকা থেকে কমে হয়েছে 1743 টাকা 50 পয়সা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল 1723 টাকা, সেটা কমে বর্তমানে হয়েছে 1668.50 টাকা। এই নিয়ে চলতি বছর মোট 3 বার কমল বাণিজ্যিক গ্যাসের দাম। এপ্রিল মাসে দাম কমানো হয়েছিল 41 টাকা, জুন মাসে কমানো হয়েছে 24 টাকা। আগে ফেব্রুয়ারিতে 7 টাকা দাম কমানো হলেও মার্চে তা 6 টাকা বাড়ানো হয়েছিল। 1 জুলাই মঙ্গলবার থেকে বাড়ল ট্রেনের ভাড়া। বিবৃতি অনুসারে কিলোমিটার প্রতি 2 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। নন এসি কোচের ভাড়া কিলোমিটার প্রতি 1 পয়সা বাড়ানো হয়েছে। পাশাপাশি রিজার্ভেশন চার্টেও পরিবর্তন করা হয়েছে। জুলাই থেকে বাড়ল ট্রেনের ভাড়া। ভারতীয় রেলওয়ে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, দূরপাল্লার ট্রেনে দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ট্রেনের ভাড়া মঙ্গলবার থেকেই বাড়ানো হয়েছে। রেল বোর্ডের এই বিজ্ঞপ্তি অনুসারে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে সর্বোচ্চ ভাড়া বৃদ্ধি করল রেল। নন এসি কোচের ভাড়া প্রতি কিলোমিটারে 1 পয়সা করে বৃদ্ধি পেল। 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য শহরতলির ট্রেন এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর ভ্রমণের উপর কোনো প্রভাব পড়বে না। ট্রেনের ধরন অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর সাধারণ ভাড়া 501 থেকে 1500 কিলোমিটারের জন্য 5 টাকা বৃদ্ধি করা হয়েছে। 1501 থেকে 2500 কিলোমিটারের জন্য 10 টাকা বৃদ্ধি করা হয়েছে। 2501 থেকে 3000 কিলোমিটারের জন্য 15 টাকা বৃদ্ধি। স্লিপার ক্লাস সাধারণ আধা পয়সা, প্রথম শ্রেণীর সাধারণ আধা পয়সা, দ্বিতীয় শ্রেণীর মেইল অথবা এক্সপ্রেস 1 পয়সা, স্লিপার ক্লাস মেইল অথবা এক্সপ্রেস 1 পয়সা, প্রথম শ্রেণীর মেইল অথবা এক্সপ্রেস 1 পয়সা, এসি চেয়ার কার 2 পয়সা, এসি 3 টায়ার 3E 2 পয়সা, এসি 2 টায়ার 2 পয়সা, এসি ফার্স্ট ক্লাস ইসি ইএ 2 পয়সা। রাজধানী শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, এসি ভিস্তাডোম কোচ এবং অন্যান্য ট্রেনের মতো এই সমস্ত ট্রেনের মূল ভাড়াও সংশোধিত হয়েছে। রিপোর্ট অনুসারে ভারতীয় রেলের ট্রেনের ভাড়া 2022 সালের পর 2025-এই প্রথমবারের মতো বাড়ানো হলো। রিজার্ভেশন চার্টেও পরিবর্তন করা হয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধি ছাড়াও ভারতীয় রেল ঘোষণা করেছে, দূরপাল্লার ট্রেনের জন্য রিজার্ভেশন চার্ট এখন ছাড়ার 8 ঘন্টা আগে প্রস্তুত করা হবে। আগে যেখানে ট্রেনের নির্ধারিত ছাড়ার 4 ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হতো। 1 জুলাই থেকে কেবলমাত্র আধার যাচাই সম্পন্ন যাত্রীরাই আইআরসিটিসি ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমেই তৎকাল টিকিট বুক করতে পারবেন। জুলাইয়ের শেষ থেকে তৎকাল বুকিংয়ের জন্য ওটিপি ভিত্তিক প্রমাণ দরকার। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রেন সংক্রান্ত যে কোনো পরিষেবার জন্য এবার আর আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না। ভারতীয় রেল চালু করে দিল নতুন রেল ওয়ান অ্যাপ। এক অ্যাপে সব পরিষেবা, এমনকি ভবিষ্যতের নতুন সব পরিষেবাও এই রেল ওয়ান থেকেই পাওয়া যাবে। বন্দে ভারত হোক বা নৈহাটি লোকাল, এক অ্যাপ থেকেই কাটা যাবে টিকিট, এমনকি প্ল্যাটফর্ম টিকিটও মিলবে। থাকছে অভিযোগ জানানোর ব্যবস্থাও। রেল যাত্রীদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। এবার থেকে একটাই অ্যাপে মিলবে সব রেল পরিষেবা। নতুন এই অ্যাপের নাম রেল ওয়ান। যাত্রীদের টিকিট কাটতে, ট্রেনের অবস্থান জানতে, অভিযোগ জানাতে বা ফিডব্যাক দিতে সব কাজ একসঙ্গে করা যাবে এই একটি অ্যাপের মাধ্যমে। ভারতীয় রেল জানিয়েছে, রেল ওয়ান অ্যাপটি তৈরি হয়েছে সহজ এবং ঝামেলামুক্ত ব্যবহারের জন্য। আগে যাত্রীদের আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো, যেমন আইআরসিটিসি রেল কানেক্ট, ইউটিএস অন মোবাইল, রেল মাদাত বা এনটিইএস। এখন আর সেসবের দরকার নেই। সব পরিষেবা এক জায়গায় নিয়ে এসেছে নতুন এই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা রিজার্ভড ও আনরিজার্ভ টিকিট বুক করতে পারবেন, প্ল্যাটফর্ম টিকিট কিনতে পারবেন, পিএনআর ও ট্রেন স্ট্যাটাস দেখতে পারবেন, কোচ পজিশন জানতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন রেল মদত সেকশনে। রেল ওয়ান অ্যাপে রয়েছে সিঙ্গেল অন সুবিধা, মানে একবার লগ ইন করলেই বারবার পাসওয়ার্ড মনে রাখতে হবে না। আগের আইআরসিটিসি বা ইউটিএস এর মোবাইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা যাবে। যারা নতুন ব্যবহারকারী তারাও সহজে মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে ব্যবহার শুরু করতে পারবেন। এছাড়াও অ্যাপটিতে আর ওয়ালেট বা রেলওয়ে ই সুবিধা রয়েছে। যাত্রীরা ওয়ালেট, এমপিন বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে টাকা জমা রাখাও ব্যবহার করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াও খুব সহজ। কম তথ্য দিলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইফোন 2 ধরনের মোবাইলেই ব্যবহার করা যাবে। এখনকার দিনে বহু যাত্রী অনলাইনে টিকিট কাটেন। আইআরসিটিসির রেল কানেক্ট অ্যাপ ইতিমধ্যেই 10 কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। এবার সেই অভিজ্ঞতাকেই আরও সহজ ও সমৃদ্ধ করতে এসেছে রেল ওয়ান।
রেল দপ্তরের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে অ্যাপটিতে আরও পরিষেবা যুক্ত করা হবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই সুপার অ্যাপ। এর ফলে রেলযাত্রা যেমন সহজ হবে, তেমনি কমবে ফোনে আলাদা আলাদা অ্যাপ রাখার ঝামেলা। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর শিবকাশী সংলগ্ন চিন্না কামানপট্টি গ্রামের একটি বাজি কারখানা। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 6 জন, আহত হয়েছেন বহু। উদ্ধার কাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর শিবকাশী সংলগ্ন চিন্না কামানপট্টি গ্রামের একটি বাজি কারখানা। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 6 জন, আহত হয়েছে বহু মানুষ। ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মঙ্গলবার ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। তারা বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানাটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও কী কারণে এই বিস্ফোরণ তা এখনো স্পষ্ট নয়। জানা যাচ্ছে বাজি কারখানাতেই বিস্ফোরণ হয়েছে। প্রচুর দাহ্য পদার্থ মজবুত থাকায় অগ্নিকাণ্ডটি ভয়াবহ রূপ নেয়। 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজও শুরু করেছে। উল্লেখ্য, শিবকাশী এলাকাকে ফায়ার ওয়ার্কার্স ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়। এখানকার বাজি কারখানাগুলি ছাড়াও ম্যাচ ও প্রিন্টিং শিল্প সমানভাবে সক্রিয়। এই জেলার অর্থনীতি একটা বড় অংশ নির্ভরশীল ওই শিল্পের ওপর। মাত্র একদিন আগেই তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি ঔষধ কারখানায় বিস্ফোরণ ঘটে প্রাণ হারান অন্তত 42 জন। তামিলনাড়ুর ঘটনাতেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। হিমাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি বিপর্যস্ত। টানা বৃষ্টিতে পাহাড়ি রাজ্যটি রীতিমতো প্রলয়ের মুখে পড়েছে। বৃষ্টির বিরাম নেই, সঙ্গে একের পর এক ধস নামার ঘটনা। সরকারি হিসেবে 259টি বড় রাস্তা জলের তলায় চলে গিয়েছে। জনজীবন বিপর্যস্ত কথাটি দিয়ে বোঝানো যাবে না হিমাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি। টানা বৃষ্টিতে পাহাড়ি রাজ্যটি রীতিমতো প্রলয়ের মুখে পড়েছে। বৃষ্টির বিরাম নেই, সঙ্গে একের পর এক ধস নামার ঘটনা। তার উপর আচমকা মেঘ ভেঙে বৃষ্টি তো আছেই। তার জেরে রাজধানী সিমলা সহ রাজ্যের সিংহভাগ এলাকা বিদ্যুৎবিহীন। সরকারি হিসেবে 259টি বড় রাস্তা জলের তলায়। সেগুলি দিয়ে যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। পানীয় জলের পাম্পগুলিও জলে ডুবে রয়েছে। তাছাড়া বিদ্যুৎ না থাকাতেও সেগুলি সচল করা যাচ্ছে না। রাজ্য প্রশাসনের বক্তব্য, আচমকা দুর্যোগ, বিশেষ করে ধস নামা কিংবা মেঘ ভাঙা বৃষ্টির কারণে দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা আছে। কিন্তু গত 1-1.5 দিনের পরিস্থিতি সাম্প্রতিক সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনীকেও হাত গুটিয়ে থাকতে হচ্ছে। যাতায়াতের রাস্তা পর্যন্ত বন্ধ। 20 জুন থেকে এই পর্যন্ত অতি বৃষ্টিজনিত কারণে 23 জন নিহত হয়েছে। আবহাওয়া অফিস বলছে 1971 সালের পর পাহাড়ি রাজ্যটিতে জুন মাসে এত বৃষ্টির নজির নেই। গড়ে 100 মিলিমিটারের জায়গায় 140 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভয়াবহতা এবং ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সিমলার অদূরে ভাট্টাকুফা এলাকার একটি 5তলা বিল্ডিং কয়েক সেকেন্ডের মধ্যেই তাসের দেশের মতো ভেঙে পড়েছে। পরিস্থিতির আঁচ করে সিমলার একটি সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। আশঙ্কার সত্য প্রমাণ করে সেই চিকিৎসালয়টিও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। প্রশাসন জানিয়েছে 614টি বিদ্যুতের ট্রান্সফার এবং পানীয় জল সরবরাহের 130টি পাম্প জলের তলায়। ফলে জনজীবন পুরোপুরি বিধ্বস্ত। দোকান, বাজার, অফিস কিছুই খোলার পরিস্থিতি নেই। রাজ্য সরকার সাধারণ মানুষ এবং পর্যটকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মানুষ ঘরে থাকতেও ভয় পাচ্ছে। প্রশাসন জানিয়েছে সবচেয়ে খারাপ অবস্থা মান্ডি জেলায়। ওই জেলাতেই সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। থেকে থেকে মেঘভাঙা বৃষ্টিতে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। মান্ডির বেশিরভাগ রাস্তা বন্ধ যান চলাচল। ফলে মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়াও সম্ভব হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। চীনের রাজনৈতিক অস্থিরতা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। চীনে আবারও ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা বাড়ছে বলে দাবি করা হলো রিপোর্টে। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংকে অব্যাহতি দেওয়া হতে পারে এবং তার জায়গায় অন্য কাউকে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে বলেই গুঞ্জন রয়েছে। চীনা প্রেসিডেন্টের রহস্যজনক 16 দিনের অনুপস্থিতি এসব জল্পনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। 21 মে থেকে 5 জুন পর্যন্ত শি জিনপিংকে জনসম্মুখে দেখা যায়নি, যে কারণে চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পর্যায়ে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্থানের জল্পনা তৈরি হয়।
বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শি জিনপিং এর হঠাৎ সরকারি অনুষ্ঠানে অনুপস্থিতি, সরকারি গণমাধ্যম কভারেজ এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক এসব জল্পনা কল্পনা জন্ম দিয়েছে। এছাড়া চীনা অর্থনীতির সংকট এবং শি জিনপিং এর আমলে সর্বোচ্চ বেকারত্বের হারও চীনে ক্ষমতার পালাবদলের জল্পনাকে উস্কে দিয়েছে। এভাবে অনুপস্থিত থাকা অনেক মন্ত্রীকে এর মধ্যেই অব্যাহতি দেওয়া হয়েছে। চীনের ইতিহাসে এর আগেও শীর্ষ নেতৃত্ব কোণঠাসা হয়েছেন দলের চাপে। চীনা কমিউনিস্ট পার্টি অতীতে 3 জন বড় নেতার ক্ষমতা হ্রাস করেছিল তারা গদিতে থাকাকালীন। এক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে আসল ক্ষমতা সেন্ট্রাল মিলিটারি কমিশনের। প্রথম ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউস্কিয়ার হাতে রয়েছে। তার প্রতি সিসিপির হু জিনতাও গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের সমর্থন রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা ও দলের ওপর শি জিনপিং এর আদর্শিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় ঝ্যাংকে তার উত্তরসূরি ও ভবিষ্যৎ সংস্কারবাদী নেতা হিসেবে দেখা যাচ্ছে। ঝ্যাংকে টেকনোক্র্যাট হিসাবে গড়ে তোলার স্বপ্ন হচ্ছে। এদিকে আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও দাবি করেছেন যে জিনপিং এর ক্ষমতা খর্ব করেছে চীনা কমিউনিস্ট পার্টি। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, চীনা কমিউনিস্ট পার্টির কোর সদস্যরা সরকারের শীর্ষ নেতৃত্বের ওপর ভরসা হারিয়ে ফেলছে। এছাড়া চীনের সাধারণ মানুষও সরকারের ওপর তিতি বিরক্ত। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। মূলত মেঘলা আকাশ থাকবে। সপ্তাহ জুড়েই দিনভর মেঘলা আকাশ, আবার কখনো বা আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। সেখানে জারি হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উপরের দিকের 5 জেলাতেই মঙ্গলবার ও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতেও। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি। মঙ্গলবার কলকাতায় প্রধানত মেঘলা আকাশের সম্ভাবনা। 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। বাতাসে জলীয় বাষ্প 90%-এরও বেশি। বৃষ্টিতে সাময়িক স্বস্তি। বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.5 সেলসিয়াস কম। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।